আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে ঐকমত্য কমিশনের ভাবনা নেই বলছেন বদিউল আলম মজুমদার। হেলিকপ্টারে মাগুরা যাওয়া প্রসঙ্গে মুখ খুললেন সার্জিস। জানাবো যারা ভোট নেবে তারা যেন হাসিনার মতো রাতে ভোট না করে বলছেন জয়নুল আবেদিন ফারুক। এবং সর্বশেষ জানাবো মাওলানা রফিকুল ইসলাম খান জামায়াতের নেতৃত্বে দেশি বিদেশি সমর্থন দেখে প্রতিপক্ষের ঘুম হারাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে ঐকমত্য কমিশনের ভাবনা নেই বলছেন বদিউল আলম মজুমদার। আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ঐকমত্য কমিশনের কোনো ভাবনা নেই বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, এটা সরকারের এবং নির্বাচন কমিশনের বিষয়। তাদের নিবন্ধন বাতিল হবে কি হবে না আইন কানুন ও বিধিবিধানের আলোকে এই বিষয়ে সরকার ও নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। এগুলোর বিষয়ে আমাদের কোনো মতামত নেই। সময় মতো নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে কে নির্বাচন করতে পারবে কে পারবে না। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া সাক্ষাৎকারে বদিউল আলম মজুমদার এসব কথা বলেন। তিনি বলেন, সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। কারণ নির্বাচনের মাধ্যমে জনগণের লাল কার্ড দেখানোর সুযোগ হয়। অর্থাৎ প্রতি 5 বছর পর পর যদি রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে ফিরে আসতে হয়, তাহলে জনগণ তাদের যদি না বলতে পারেন, যদি তাদের লাল কার্ড দেখাতে পারেন, তাহলে জনগণের স্বার্থে এবং জনগণের মতামতের ভিত্তিতে তারা সরকার পরিচালনা করবে। বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো ঝুঁকি দেখি না, এবং যদি এই ঝুঁকি সৃষ্টিও হয় আমি নিশ্চিত প্রফেসর ইউনূস তার সঠিক সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে একটা সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, কিন্তু নির্বাচন ব্যবস্থা যদি ভেঙে যায়, নির্বাচন ছাড়াই যদি ক্ষমতায় আসা সম্ভব হয়, ক্ষমতায় থাকা সম্ভব হয়, তখন মানুষের প্রতি দায়বদ্ধতার কাঠামো আর থাকে না। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা ধ্বংসের কারণে যেসব ব্যক্তি সংসদে বসে সরকারের জবাবদিহি প্রতিষ্ঠার কথা, সেটাও আর কার্যকর হয় না। কারণ এরা কেউ জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা একই দলের হওয়ায় মানুষের কল্যাণের পরিবর্তে নিজেদের কল্যাণই বেশি করেছে। তাই আমরা মনে করি যে এবার পরিস্থিতি ভিন্ন হবে এবং তারা মানুষের কল্যাণের প্রতি মনোনিবেশ করবে। এর জন্য দরকার নির্বাচন ব্যবস্থাটা সঠিক হওয়া। জাতীয় ঐকমত্য কমিশনের এই সদস্য বলেন, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে একটি জাতীয় সনদ প্রণীত হবে। এই সনদ প্রণয়নের মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের অঙ্গীকার ব্যক্ত করবে। আর এই জাতীয় সনদের ভিত্তিতে একটি জাতীয় ঐকমত্য তৈরি হবে। বদিউল আলম মজুমদার বলেন, ঐকমত্য কমিশনের পাঠানো প্রস্তাবগুলোতে একমত হওয়ার মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব। গণতন্ত্রের মতের পার্থক্য থাকাটা দোষের কিছু নয়, এটা থাকতেই পারে, কিন্তু একই সঙ্গে গুরুত্বপূর্ণ হলো কতগুলো মৌলিক বিষয়ে ঐকমত্যে পৌঁছে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবার আমাদের সেই সুযোগ ও মহেন্দ্রক্ষণ এসেছে। অতীতের ক্ষুদ্র যে বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে মতৈক্য বিরাট আকার ধারণ করেছে, তার ঊর্ধ্বে উঠতে হবে। আমি এই ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই ও কার্যকর করার ব্যাপারে জাতীয় সনদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ এর মাধ্যমে রাজনৈতিক দলগুলো তাদের মতামত ব্যক্ত করবে এবং সেই জাতীয় সনদ প্রণয়নের মাধ্যমে তাতে স্বাক্ষর করার মাধ্যমে তারা তাদের অঙ্গীকার ব্যক্ত করবে। আমি মনে করি দেশের গণতান্ত্রিক ব্যবস্থার ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে বদিউল আলম মজুমদার বলেন, গণতন্ত্র আকাশ থেকে পড়বে না কিংবা হাওয়ায় ভেসে আসবে না। গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আমাদের অঙ্গীকার এবং এর সম্পর্কে করণীয়, অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার জন্য অঙ্গীকার এবং একই সঙ্গে করণীয়টা যদি করি, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর হবে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যেই 11টি সংস্কার কমিশন গঠন করেছে, এর মধ্যে 6টি ইতিমধ্যে তাদের সুপারিশগুলো জমা দিয়েছে। এগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে শেয়ার করা হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থা যদি কার্যকর করতে হয়, তাহলে এর প্রধান দায়িত্ব নিতে হবে আমাদের রাজনীতিবিদদের। কারণ রাজনীতিবিদরাই নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করবেন। অতএব গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার জন্য তাদেরকে প্রাথমিক ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, এর সঙ্গে অবশ্য নাগরিক সমাজকেও সোচ্চার ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নাগরিকরাও যদি অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে, তাহলে এটা সহজ হবে। আমরা ঐকমত্য কমিশন যা করার চেষ্টা করেছি তা হলো 6টি সংস্কার কমিশন যেসব সুপারিশ করেছে, এগুলো রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে। রাজনৈতিক দলগুলোর কাছে আমরা মতামত চাই যে তারা এগুলোর সঙ্গে একমত, দ্বিমত কিংবা আংশিকভাবে একমত কিনা। যেসব বিষয়ে তারা একমত, সেগুলো কি প্রক্রিয়ায় বাস্তবায়িত হবে, এটা তারা আমাদেরকে জানাক। অতীতের রাজনৈতিক দলগুলো জাতির সামনে অনেক অঙ্গীকার করেছে, কিন্তু অনেক ক্ষেত্রেই সেই অঙ্গীকারগুলো রক্ষা করেনি। উল্লেখ করে তিনি বলেন, অঙ্গীকার রক্ষা করতে না পারার নানা কারণ রয়েছে।
এবার আমরা আশাবাদী, কারণ এবার যে এত রক্তপাত হলো, এত লোক প্রাণ দিল, এত লোক আহত এবং নানাভাবে নিপীড়নের শিকার হলো, এটা একটা ভিন্ন প্রেক্ষাপট তৈরি করেছে। এই ভিন্ন প্রেক্ষাপটে আমাদের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এবং নাগরিকদের পক্ষ থেকে একটা দৃঢ় আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হয়েছে। আমি আশা করি এবার পরিস্থিতি ভিন্ন হবে। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার পর তারা যে অঙ্গীকারগুলো করবে সেগুলো বাস্তবায়ন করবে। আমরা রাজনৈতিক দলগুলোর উপর আস্থা রাখতে চাই। হেলিকপ্টারে মাগুরা যাওয়া প্রসঙ্গে মুখ খুললেন সার্জিস। সম্প্রতি ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির জানাজায় অংশ নিতে হেলিকপ্টারে মাগুরা যাওয়ার নানা আলোচনা সমালোচনা চলছে সার্জিস আলমকে নিয়ে। এই নিয়ে আজ মুখ খুললেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক। তিনি বলেছেন, সেনাবাহিনী ও র্যাব থেকে পরিবারের জন্য বরাদ্দ করা হেলিকপ্টারে যখন একাধিক সিট খালি থাকার কথা শুনেছি, তখনই মাগুরায় গিয়ে তার জানাজায় অংশগ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করেছে এবং জানাজা শেষে আবার ঢাকায় ফিরেছি। সার্জিস আলম লেখেন, চলেন সোজাসাপটা কিছু আলাপ করি। ওই যেটা নিয়ে আপনারা আলাপ করছেন সেই ফুটেজ নিয়ে নৃশংস একটা ঘটনা ঘটলো। আমি আমার জায়গা থেকে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে জানালাম দ্রুত আসামি গ্রেফতার করার কথা। তিনি লেখেন, আবার হাইকোর্ট থেকে ঘোষণা আসলো 180 দিনের মধ্যে ধর্ষণের বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। আমি আমার জায়গা থেকে দায়িত্বশীল একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমার মতামত জানালাম। 180 দিন অনেক বেশি হয়ে যায়, এটা 1 থেকে 2 মাসের মধ্যে করা উচিত। না হলে মানুষের মাথা থেকে ঘটনাটা অনেকটাই মুছে যায় এবং সেই অপরাধের শাস্তি আদতে সমাজে অপরাধ দমনে তেমন প্রভাব রাখতে পারে না। ব্যাপারটা এমন নয় যে আমি একাই জানিয়েছি কিংবা আমার জানানোর জন্যই গ্রেফতার হয়েছে বা আইন পরিবর্তন হয়েছে, কিন্তু আমার জায়গা থেকে মনে হয়েছে এটা আমার করা উচিত, তাই আমি করেছি। তবে সে বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দেইনি। এরপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলো। আমিও ঢাকা মেডিকেল গেলাম। যখন জানলাম আইসিইউতে আছে, তখন আবার আইসিইউতে দেখতে যাইনি, কারণ বাইরে থেকে আইসিইউতে দেখতে গেলে ইনফেকশনের সম্ভাবনা থাকে। মেডিকেলের বাইরে থেকে খোঁজ খবর নিয়ে চলে এসেছি, ছবি পোস্ট করিনি। যারা ভোট নেবে তারা যেন হাসিনার মতো রাতে ভোট না করে, বলছেন জয়নুল আবেদিন ফারুক। বাংলাদেশ নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আপনি গণপরিষদ, উপজেলা এসব বাদ দেন, নিজেদের জনপ্রিয়তা যাচাই করার জন্য গ্রামে গঞ্জে যান, নির্বাচনের তারিখ ঘোষিত হলে প্রার্থী দেন, সংসদে যান, সেখানে হবে মূল সংস্কার, ভোট কেন্দ্রে সংস্কার করেন। আর যারা ভোট নেবে তারা যেন হাসিনার মতো রাতে ভোট না করে সেই ব্যবস্থা করেন। এনসিপির উদ্দেশ্যে তিনি বলেন, এই আন্দোলনকে হাজার হাজার মানুষ সহায়তা করেছে শুধুমাত্র একটি কারণে, সেটি হলো নির্বাচন। শেখ হাসিনা যেই নির্বাচন শব্দটি বাংলাদেশ থেকে মুছে দিয়েছেন, সেই নির্বাচনের জন্য জীবন দিয়েছেন মুগ্ধরা। এখন নির্বাচন নিয়ে আপনারা নতুন দল করে আবার বলেন গণপরিষদ। ফারুক বলেন, আমার নেতা তারেক রহমানের আশা এবং দেশের 80% মানুষ চায় নিজের ভোট নিজে দেবে। 91-এর মতো একটা ভোট করব। আমরা রাজনৈতিক দলগুলো হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে 16 বছরের মধ্যে 9 বছর যারা জেল খেটেছি, গুলি খেয়ে হাসপাতালে ছিল, গুম খুন হয়েছে, তাদের ইচ্ছা এই নোবেল বিজয়ীর হাতে একটি সুষ্ঠু নির্বাচন। তিনি আরো বলেন, শুধু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ হবে না, সমস্যার সমাধান হবে একমাত্র জনপ্রতিনিধি সরকারের মাধ্যমে। সমস্যার সমাধান হবে দিনের ভোট দিনে। যারা 16 বছর ধরে হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম করে যে বিজয় ছাত্র জনতার মধ্যে দিয়ে এনে দিয়েছি, তাদের রক্ত শপথ করে নিয়ে বলতে চাই, বিলম্ব না করে নির্বাচন দিন। বিলম্ব করলে আপনার থেকে এই সমর্থন মানুষ প্রত্যাহার করে নেবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।